তো আজ আমাদের যে টপিকস প্র্যাকটিস অন মেডিসিনের আমরা পড়বো সেটা হচ্ছে বেলস পালসি, তার সঙ্গে শেষে আমরা হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। বেলস পালসি আরেকটি নাম হচ্ছে অ্যাকুইট ফেসিয়াল পালসি, অর্থাৎ ফেসিয়াল মানে আমাদের ফেস, মুখের যে আছে মুখমণ্ডল, সেটা যখন আমাদের প্যারালাইজড হয়ে যায় অথবা অবশ হয়ে যায় সেটা কি হচ্ছে আমাদের বেলস পালসি। আননোন কজ অনেক আছে, তবে ম্যাক্সিমাম বলছে আননোন কজ। ইট ইজ কন্ডিশন হুইচ দ্য মাসল on one side of the face become weak or paralyzed, অর্থাৎ মুখের এক সাইডে ইউনিল্যাটারাল, অর্থাৎ মুখের এক সাইডে কি হচ্ছে আমাদের ফেসটা অবশ হয়ে যাচ্ছে, অর্থাৎ উইকনেস হয়ে যাচ্ছে, প্যারালাইজড হয়ে যাচ্ছে, যার জন্য কি হচ্ছে আমাদের ঠিক মতন সে কথা বলতে পারবে না, খাবার আটকে যাবে, মুখ দিয়ে চোখটা বন্ধ করতে পারবে না, মুখ বেঁকে যাবে, এই জিনিসগুলো হয়। কজিং দ্য ড্রপ, অর্থাৎ মুখটাকে ফেসটাকে হয়েছে ঝুলে যাচ্ছে, অর বিকাম স্টিফ অন দ্য সাইড, যে সাইডে প্যারালাইজড হচ্ছে, উইকনেস হয়ে যাচ্ছে, অবশ হয়ে যাচ্ছে, সেই সাইডটা কি করছে, কোনো মুভমেন্ট করতে পারবে না, কাজ করতে পারবে না, সেটাই হচ্ছে আমাদের বেলস পালসি। এটা মুখের এক সাইডে হয়, ইউনিল্যাটারাল, বাইল্যাটারাল কোনোদিনই হয় না, এক সাইডেই হয়, যখনই হবে সেটা এক সাইডেই হয়, সেটাই হচ্ছে আমাদের বেলস পালসি। বেলস পালসি ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমন নিউরোলজিক্যাল ডিসঅর্ডার। এটা কি আমাদের একটা নার্ভের রোগ, অ্যাফেক্টিং দ্য ক্রেনিয়াল নার্ভ। আমাদের যে 12টা ক্রেনিয়াল নার্ভ আছে তার মধ্যে আমাদের যে 7 নম্বর হচ্ছে ফেসিয়াল নার্ভ, সেই নার্ভটাই কি হচ্ছে আমাদের এফেক্টেড হয়। সেই নার্ভ এফেক্টেড হওয়ার জন্যই কি হচ্ছে আমাদের ফেসিয়াল প্যারালাইসিস হচ্ছে, তখন তাকে আমরা বলছি বেলস পালসি। ইট সার্টেনলি দ্য মোস্ট কমন কজ ফেসিয়াল প্যারালাইসিস অল ওয়াইজ। এটা আমাদের সারা মানে ওয়ার্ল্ডের সমস্ত জায়গাতেই কিন্তু এই রোগটা কিন্তু আমাদের দেখতে পাচ্ছি। এই হচ্ছে আমাদের বেলস পালসি। The syndrome was first described the 1821 সালে প্রথমে এটা ডেসক্রাইব করেন কে, স্কটিশ অ্যানাটমিস্ট অ্যান্ড সার্জন স্যার কার্লেস বেল। স্যার কার্লেস বেল এই প্রথমে 1821 সালে প্রথমে এই রোগটাকে উনি ডেসক্রাইব করেন। ওনার নাম অনুসারে কি হয়েছে, এই রোগটার নামকরণ করা হয়েছে বেল। ওই কার্লেস যে বেল, ওনার নাম অনুসারে এই রোগটার নাম হয়েছে বেলস পালসি। পালসি মানে অর্থাৎ প্যারালাইসিস, মুখের যখন প্যারালাইসিস হয় তখন তাকে বলা হয় বেল পালসি। তার নাম অনুসারে হয়েছে স্যার কার্লেস বেল, ওনার নাম অনুসারে এটা হয়েছে বেলস পালসি। তো এই যে আমাদের ফেসিয়াল নার্ভ আছে, তো চার ধরনের আমাদের ফেসিয়াল নার্ভের যে একটা এফারেন্ট আর বাইরের কি কাজ, আমাদের প্যারাসিম্প্যাথেটিক নার্ভের কি কাজ, এফারেন্ট মানে ভেতরের কি কাজ, এবং সিম্প্যাথেটিক নার্ভ কোথায় অরিজিন হচ্ছে এবং কোন কোন জায়গায় সাপ্লাই হচ্ছে, এটা একটা আমাদের পাথওয়ে, অর্থাৎ কোন রুটে যাচ্ছে সেটা এখানে একটা চিত্র দেখানো হয়েছে। তো এগুলো আমি পরের স্লাইডে ইনশাল্লাহ ডিসকাস করব। ফেসিয়াল নার্ভ হচ্ছে আমাদের ফেসিয়াল নার্ভ, একটু ফেসিয়াল নার্ভ নিয়ে স্যার আলোচনা করব। একটু হয়তো আপনারা ভাববেন কি স্যার তো বেলস পালসি পড়াতে শুরু করলো, পড়ানোর কথা, তো আবার অ্যানাটমি কেন, ফিজিওলজি কেন আসলো? তো অ্যানাটমি একটু ফিজিওলজি যদি স্যার ফেসিয়াল নার্ভ নিয়ে যদি আমরা জানতে পারি তাহলে আমাদের এই জিনিসটাকে আরো আমরা ভালো করে বুঝতে পারবো। এই জন্য একটু ফেসিয়াল নার্ভ নিয়ে একটু আলোচনা করব। আমাদের যে 12টা ক্রেনিয়াল নার্ভ আছে, ব্রেন থেকে যে 12টা ক্রেনিয়াল নার্ভগুলো আমাদের উৎপন্ন হয়ে বিভিন্ন অর্গান, বিভিন্ন পার্টসে আমাদের সাপ্লাই হচ্ছে, তার মধ্যে আমাদের একটা হচ্ছে 7 নম্বর ক্রেনিয়াল নার্ভ হচ্ছে আমাদের ফেসিয়াল ক্রেনিয়াল নার্ভ। ফেসিয়াল ক্রেনিয়াল নার্ভ হচ্ছে 7 নম্বর, তার দুটো কম্পোনেন্ট, একটা হচ্ছে এফারেন্ট, একটা হচ্ছে একটা হচ্ছে আমাদের এফারেন্ট, অর্থাৎ একটা হচ্ছে আমাদের বাহ্যিক কাজ, একটা হচ্ছে আমাদের অভ্যন্তরীণ কাজ। তো
যেটা আমাদের বাহ্যিক কাজ সেটার কিন্তু বেশ লার্জ পোর্শন ইয়ে করে, মানে সাপ্লাই দেয়। আর রেফারেন্ট যেটা, সেটা হচ্ছে স্মল জায়গাতে, অর্থাৎ অনলি টাঙে সাপ্লাই করে, সেই কাজটাই হচ্ছে আমাদের এই ফেসিয়াল নার্ভের কাজ। The large portion of compromise apparent fibers that stimulate the muscle of the facial expression, অর্থাৎ আমাদের লার্জ পোর্শন কি করেছে, ফেসিয়াল যে অনেকটা পোর্শন আছে আমাদের, পরের স্লাইডে আরো আসছে আমাদের, যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ব্রেন মিড স্টেম। এবার এখান থেকে আমাদের পরে যে আমাদের ডান দিকে যে স্লাইডটা দেখতে পাচ্ছেন, এই নার্ভগুলো কি হচ্ছে ফ্রন্ট এবং মেডুলার মাঝখান দিয়ে আমাদের কি হচ্ছে ফেসিয়াল নার্ভটা অরিজিন হচ্ছে, উৎপন্ন হচ্ছে, তারপরে সে রুট চ্যানেল দিয়ে দিয়ে আমাদের বেরিয়ে এসে ফেসে টেম্পোরাল বোন, নেক সমস্ত জায়গাতে সাপ্লাই হচ্ছে। তো আমাদের ম্যাক্সিমাম যে জায়গাটা, যে কম্পোনেন্ট আমাদের সাপ্লাই হয় সেটা হচ্ছে বাহ্যিক ইমপ্রেশন, অর্থাৎ মুখমণ্ডলের যে আমাদের ইমপ্রেশন, যে বলার যে মুখের ছাপ দেখে যে বোঝা যায় ঠিক কি কি করতে যাচ্ছে, ইমপ্রেস করছে, সেইগুলো সাপ্লাই হচ্ছে। আর স্মল পার্ট সেটা কি হচ্ছে আমাদের টাঙে সাপ্লাই হচ্ছে। টাঙের মাধ্যমে আমরা কি করব, স্বাদ, অর্থাৎ আমাদের টাঙের মাধ্যমে কি করে স্বাদ বুঝতে পারি কি, হ্যাঁ তখন ফেসিয়াল নার্ভ যদি প্যারালাইজ হয় তখন হয়তো স্বাদ বুঝতে পারবে না। তো এই নিয়ে আমরা আলোচনা করব। আর সেক্রেট মোটর ফাইবার অফ ক্রেনিয়াল অ্যান্ড স্যালাইভারি গ্ল্যান্ড, আমাদের যে চোখের জল এবং যে স্যালাইভারি গ্ল্যান্ড আছে সেখানেও কিন্তু এই নার্ভটা সাপ্লাই হয়। ফলে যদি চোখের এফেক্টেড হয় তাহলে চোখের জল আমাদের বিশেষ করে পড়বে, এবং স্যালাইভারি গ্ল্যান্ডে যদি এটা এফেক্টেড হয় তাহলে আমাদের মুখ দিয়ে লালা পড়বে, এবং তার কি হবে, ওই ফাইবারগুলো আমাদের নার্ভ ফাইবার যদি ড্যামেজ হয় তাহলে কি হবে, ফেসিয়ালে আমাদের পেনও হবে। তো এটা জাস্ট একটু বললাম, তারপরে আসছি এবার অরিজিনটা হচ্ছে আমাদের, এটা দেখতে পাচ্ছেন ব্রেন, এটা হচ্ছে আমাদের ব্রেন, মাঝখানে আমাদের এই দুটোর মাঝে এটা হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র, এটা হচ্ছে পোস্টেরিয়র, এখানে আমাদের পন্স আছে, পন্স এবং মেডুলা দুটোর মাঝখানের মধ্যে দিয়ে আমাদের এই ফেসিয়াল যে নার্ভ আছে সেখানে কি হচ্ছে উৎপন্ন হয়ে কি হচ্ছে আমাদের মুখমণ্ডলে আমাদের সাপ্লাই হচ্ছে। The image from the brain stem, অর্থাৎ ব্রেন থেকে উৎপন্ন হচ্ছে, between the pons and medulla, কন্ট্রোল কি করছে আমাদের মাসল অফ ফেসিয়াল এক্সপ্রেশন। আর কাজ কি, যে আমাদের মুখমণ্ডলের যে পেশি আছে সেটাকে কন্ট্রোল করছে। অ্যান্ড টেস্ট অফ দ্য অ্যান্টেরিয়র 2/3 অফ দ্য টাং, আমাদের যে জিহ্বার যে স্বাদ সেটা কি করছে, কন্ট্রোল হচ্ছে। অলসো সাপ্লাই দ্য phlegmatic parasympathetic fibers to several head and neck ganglion, অর্থাৎ আমাদের পিছন দিক, মাথার যে পিছন দিকটা আছে সেদিকটাও আমাদের কি হচ্ছে সাপ্লাই হচ্ছে, এবং আমাদের ঘাড়েও এই ফেসিয়াল নার্ভটা সাপ্লাই হচ্ছে। তো পরের স্লাইডে আসি একটু। এবার ফেসিয়াল নার্ভটা কি ওয়েতে আপনার ডিস্ট্রিবিউট হচ্ছে উৎপন্ন হওয়ার পর সেটা একটু বলি, যদিও এগুলো হয়তো শুনতে কাঠখোট্টা লাগবে, কেন কি অ্যানাটমিক্যাল টার্মগুলো বেশি ইউজ হয়েছে। তো জাস্ট একটু শুনে মনে থাকলে থাকবে, না থাকলে তো কোনো ব্যাপার নেই। আমরা ফেসিয়াল নার্ভটাকে একটু জেনে নিয়ে তারা সাইন সিমটমস জানবো, তারপরে আমরা কি করে পরীক্ষা করতে হয় সেটা করব, তারপরে আমাদের হোমিওপ্যাথি মেডিসিন দেবো, ইনশাল্লাহ ভালো হবে। তো ফেসিয়াল নার্ভ, দ্য পাথ অফ দ্য ফেসিয়াল নার্ভ ইজ কমপ্লেক্স, যে তার রুট যে ক্যানেল আছে তার একটু খুব একটা জটিল আকারে এটা আছে, তবুও যত সহজভাবে এটাকে বোঝানো যায় সেটা বোঝাবো। 2% ফেসিয়াল নার্ভ, দ্য ব্রেন অ্যাট দ্য সেরেব্রাল পন্টাইন অ্যাঙ্গেল, এখানে এই যে বললাম পন্স এবং মেডুলার মাঝখানে দিয়ে আমাদের ফেসিয়াল নার্ভ উৎপন্ন হয়ে কি হচ্ছে সেরেব্রাল পন্টাইন অ্যাঙ্গেল দিয়ে বেরিয়ে ট্রান্সভার্স দ্য posterior cranial fossa, এগুলো হচ্ছে আমাদের ব্রেনের জায়গার নাম। তো এইগুলো অ্যানাটমিক্যাল টার্ম, এগুলো তো হয়তো মুখস্থ করার ব্যাপার। posterior cranial fossa
drive to the internal acoustic meatus। তারপরে কি হচ্ছে, ছড়ে যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই জায়গা থেকে এবং এই জায়গা থেকে আমাদের ফেসিয়াল নার্ভটা উৎপন্ন হচ্ছে। তারপরে চলে আসছে এখানে আমাদের ইন্টারনাল অ্যাকুস্টিক মেটাস, এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা, এখানে আসছে আমাদের ড্রাইভ টু দ্য ইন্টারনাল অ্যাকুস্টিক মেটাস, পাস থ্রু দ্য ফেসিয়াল ক্যানেল। তারপরে চলে আসছে আমাদের এটা এই যে নাম বলছি আমরা ফেসিয়াল ক্যানেল। এখানে দেখতে পাচ্ছেন এই জায়গাটা হচ্ছে আমাদের ফেসিয়াল ক্যানেল, পাস টু দ্য ফেসিয়াল ক্যানেল। তারপরে চলে আসছে আমাদের এই জায়গাটাতে, এই জায়গাটার নাম হচ্ছে আমাদের স্টাইলোমাস্টয়েড ফোরামেন। ফোরামেন মানে ফুটা, এই ফুটোগুলো দিয়ে বেরিয়ে যাচ্ছে আমাদের, বেরিয়ে আসছে কোথায়, ফেসিয়ালে আসবে। তারপর অ্যাকুস্টিক মেটাস পাস থ্রু দ্য ফেসিয়াল ক্যানেল অ্যান্ড টেম্পোরাল বোন, আমাদের যে কানের উপরে যে হেডের যে বোনগুলো আছে সেটা বলা হচ্ছে টেম্পোরাল বোন। দেন অ্যাঙ্গেল শার্পলি ব্যাকওয়ার্ড, পিছন দিকে যাচ্ছে। where the pass through behind the middle ear, কানের ভেতরে যে মিডল ইয়ার আছে সেখানে যাচ্ছে। extract the cranium they at the stylomastoid foramen, এই যে stylomastoid foramen এর জন্য দেখতে পাচ্ছেন এটা হচ্ছে stylomastoid foramen। এই রুটে আমাদের আসছে ফেসিয়াল নার্ভ দিয়ে চলে যাচ্ছে আমাদের মাথার ভেতরে। পরের স্লাইডে আরো ইনশাআল্লাহ ক্লিয়ারলি বুঝতে পারবেন। টেম্পোরাল বোনে যাবে, ম্যান্ডিবুলার রিজনে যাবে, সমস্ত জাইগোমেটিক নার্ভে যাবে। From here the facial nerve bisected the parotid gland, তারপরে আমাদের প্যারোটিড গ্ল্যান্ডে যাচ্ছে। টার্মিনাল ব্রাঞ্চ অফ দ্য extend from the parotid complex, অর্থাৎ আমাদের যে নিচে এই ম্যান্ডিবুলার নিচে যে প্যারোটিড গ্ল্যান্ড আছে সেখানে সাপ্লাই হয়। আর কমপ্লেক্স প্যারোটিড প্লেক্সাস, অর্থাৎ কয়েকটা নার্ভ একসঙ্গে যে ব্রাঞ্চ হয় সেই ব্রাঞ্চগুলোকে বলা হয় প্লেক্সাস। প্যারোটিড প্লেক্সাস হচ্ছে কয়েকটি নার্ভ মিলিয়ে টু ইনারভেটেড দ্য মাসল অফ দ্য ফেসিয়াল এক্সপ্রেশন, এই সমস্ত মাসলগুলো নার্ভগুলো কি করছে, আমাদের ফেসিয়াল এক্সপ্রেশন মুখমণ্ডলে আমাদের প্রকাশ করছে। এই হচ্ছে আমাদের ফেসিয়াল নার্ভের পাথওয়ে। মেন চারটা এখানে বুঝতে পারছেন, স্টাইলোমাস্টয়েড ফোরামেন দিয়ে বেরিয়ে ও এই আমাদের ফেসিয়াল যে নার্ভ আছে তার পাঁচটা ব্রাঞ্চ হচ্ছে। সব থেকে যেটা উপরে যায় সেটার নাম হচ্ছে টেম্পোরাল, এই যে দেখতে পাচ্ছেন সব থেকে উপরে যেটা যাচ্ছে টেম্পোরাল বোন, অর্থাৎ আমাদের চোখের পিছনে যে বোনটা আছে সেটা হচ্ছে টেম্পোরাল বোন, ওইটাতে যাচ্ছে। তারপরে হচ্ছে চোখের নিচে যেটা আছে আমাদের যে বোন, সেই বোনটার নাম হচ্ছে জাইগোমেটিক, এটা আমাদের যাচ্ছে। তারপরে হচ্ছে আমাদের বাক্কাল, অর্থাৎ আমাদের গালের ভেতরে যাচ্ছে এই নার্ভটা 3 নম্বর। 4 নম্বরটা হচ্ছে আমাদের ম্যান্ডিবুল, যেটা নিচে যেটা আমাদের যাচ্ছে চিনের কাছে, সেটা হচ্ছে আমাদের ম্যান্ডিবুল, মার্জিনাল ম্যান্ডিবুল। দেন আমাদের সার্ভাইকাল, অর্থাৎ ঘাড়ে একটা আছে। মোট হচ্ছে আমাদের ফেসিয়াল নার্ভের 5টা ব্রাঞ্চ, টেম্পোরাল, জাইগোমেটিক, বাক্কাল, মার্জিনাল ম্যান্ডিবুলার এন্ড সার্ভাইকাল। এগুলো সবই হচ্ছে অ্যানাটমিক্যাল নেম, জাস্ট একটু দেখে রাখেন। এই ইয়েলো কালারের যে এগুলো দেখতে পাচ্ছেন, ইয়েলো কালার, এগুলো হচ্ছে আমাদের ফেসিয়াল নার্ভের ব্রাঞ্চ। ঠিক আছে স্যার, বুঝতে পারছেন স্যার? স্যার জি, অ্যানাটমিক্যাল একটু এই জন্য স্যার একটু দেখালাম, এই যেহেতু এই নার্ভটা আমাদের এফেক্টেড হয় ফেসিয়াল নার্ভ, সেই জন্য একটু ফেসিয়াল নার্ভ সম্বন্ধে একটু স্যার অ্যানাটমিক্যাল একটু বললাম, না হলে হয়তো ক্লিয়ার কনসেপশনটা আসবে না। জি স্যার, সুন্দর। এই যে ফেসিয়াল নার্ভ আমাদের কোথায় কোথায় সাপ্লাই হচ্ছে, এই পিকচার দেখে বুঝে যাচ্ছেন এই ফেসিয়াল নার্ভ এখান থেকে আমাদের যে স্টাইলোমাস্টয়েড ফোরামেন ওইখান থেকে বেরিয়ে কোথায় কোথায় আমাদের সাপ্লাই হচ্ছে ফেসিয়াল মাসলে, বুঝতে পারছেন? এই হচ্ছে আমাদের ফেসিয়াল নার্ভ। এবার আসছি তার ফাংশন অ্যাপারেন্ট, তার বাহ্যিক কি কাজ, আমাদের যে মুখমণ্ডলের যে বাহ্যিক কি কাজ ফেসিয়াল নার্ভের, সেটা একটু আলোচনা করব। Main function motor control of most of the muscle facial expression, অর্থাৎ আমাদের যে মুখমণ্ডলের যে ফেসিয়াল যে পেশিগুলো আছে
সেটা কি আমাদের কি করছে, কন্ট্রোল করছে। ইট অলসো ইনারভেটেড দ্য পোস্টেরিয়র বেলি অফ দ্য ডাইগ্যাস্ট্রিক মাসল, দ্য স্টোলাইড মাসল। স্টোলাইড মাসলটা হচ্ছে আমাদের যে ঘাড়ের নেকের কাছে যে সব থেকে যেটা বড় মাংস মাসল, সেই মাসলটার নামই হচ্ছে আমাদের স্টোলাইড মাসল। পরে পিকচারে সম্ভবত মাংসটা দেখানো হয়েছে, আমাদের পিকচারটা একটু স্যার দেখাই। এই যে স্যার পেশিটা দেখতে পাচ্ছেন, এই আমার যে মাউসটা এখান থেকে শুরু হচ্ছে, এই যে এটা মাউসটা দেখতে পাচ্ছেন স্যার, আমাদের মাউস এখান থেকে শুরু করে এইটা হচ্ছে আমাদের স্টোলয়েড মাসল। সব থেকে নেকের মধ্যে সব থেকে বড় মাসল হচ্ছে, সব থেকে লংগেস্ট মাসল ইন নেক, এটা হচ্ছে স্টোলয়েড মাসল। এই মাসলেও কিন্তু আমাদের সাপ্লাই হচ্ছে, কন্ট্রোল করছে কি ফেসিয়াল নার্ভ। Digastric muscle and styloid muscle and the staphenous muscle of the middle ear, অর্থাৎ এগুলো ছোট ছোট মাংস পেশি সমূহ, এই সব জায়গাতে কি করে আমাদের ফেসিয়াল নার্ভ সাপ্লাই হচ্ছে এবং যে পেশি আছে সেগুলোকে কি করছে আমাদের কন্ট্রোল করছে। আর কি কাজ, the facial also supply the parasympathetic fibers to the submandibular gland। আমাদের যে ম্যান্ডিবুল যে গ্ল্যান্ড গুলো আছে, প্যারোটিড যে গ্ল্যান্ড গুলো আছে, সেটা কি করছে, ফেসিয়াল নার্ভের যে ব্রাঞ্চ গুলো প্যারাসিম্প্যাথেটিক ফাইবার্স, তারা কি করছে আমাদের ম্যান্ডিবুলার যে গ্ল্যান্ড আছে সেখানে সাপ্লাই হচ্ছে। সাপ্লাই হওয়ার পরে সে তারা কন্ট্রোল করছে। আর সাবইঙ্গুয়াল গ্ল্যান্ড সেখানে কন্ট্রোল করছে ভায়া কর্ডা টিম্পানি। Parasympathetic innervation serve to the increase the flow of the saliva from the this gland। অর্থাৎ এই যে আমাদের প্যারাসিম্প্যাথেটিক নার্ভ আছে, তারা কি করছে, সালাইভা যে আমাদের সেক্রেট হচ্ছে সেটাকে কি করছে, তার ইনক্রিজ ফ্লোটাকে বাড়িয়ে দেওয়ার সাহায্য করছে এই প্যারাসিম্প্যাথেটিক নার্ভ। আর প্যারাসিম্প্যাথেটিক নার্ভটা হচ্ছে কি আমাদের ফেসিয়াল নার্ভের ব্রাঞ্চ। It also supplies the parasympathetic nerve, parasympathetic innervation to the nasal mucosa। আর কি করছে আমাদের প্যারাসিম্প্যাথেটিক ওর যে ফেসিয়াল নার্ভের যে ব্রাঞ্চ, প্যারাসিম্প্যাথেটিক যে আমাদের নার্ভ নাসাল মিউকোসাতেও আমাদের সাপ্লাই হচ্ছে। ল্যাক্রিমান গ্ল্যান্ড, অর্থাৎ আমাদের যে চোখের যে ল্যাক্রিমান গ্ল্যান্ড আছে সেখান দিয়ে আমাদের কি হচ্ছে, সেখানেও সাপ্লাই হচ্ছে। ভায়া কার মাধ্যমে আমাদের পিটারাইগো প্যালেন্টাইন গ্যাংলিয়ন, এটার মাধ্যমে তারা সাপ্লাই হচ্ছে। তার মানে আমাদের ন্যাজাল যে মিউকোসা আছে সেখান থেকে জল সিগারেট যে যে পানি যে বেরোচ্ছে সেটাও আমাদের সাপ্লাই করছে সিম্প্যাথেটিক নার্ভ। আর চোখের জল যে বেরোচ্ছে সেটাও কিন্তু সব মানে কন্ট্রোল করছে কি আমাদের প্যারাসিম্প্যাথেটিক নার্ভ, সেটাও হচ্ছে আমাদের ফেসিয়াল নার্ভের ব্রাঞ্চ। The facial nerve also function the afferent limb of the corneal reflex and the blink flex। অর্থাৎ আমাদের যে চোখ যে আছে কর্নিয়াল, আর সেটা যে ডান দিকে বাম দিকে হচ্ছে, উপর দিকে নিচের দিকে হচ্ছে, সেটাও সাপ্লাই করছে কি আমাদের ফেসিয়াল নার্ভ। আর অপটিক নার্ভের মাধ্যমে আমরা কিন্তু ভিশনটা দেখতে পাই। আমাদের যে দেখতে পাচ্ছি যে ভিশন, সেটাও কিন্তু আসে অপটিক নার্ভের মাধ্যমে। আর যে আমাদের কর্নিয়া যে এদিকে ওদিক ডান দিকে বাম দিকে হচ্ছে, উপর দিকে নিচের দিকে উঠছে যে রিফ্লেক্সটা, সেটাও কিন্তু আমাদের কন্ট্রোল করছে কে ফেসিয়াল নার্ভ। আর আমাদের যে চোখের পাতা আছে, উপর দিকে নামছে নিচের দিকে উঠছে, এই পাতাগুলো যে উপর নিচে হচ্ছে সেটাকে কন্ট্রোল করছে আমাদের এই ফেসিয়াল নার্ভ। তো স্যার এতগুলো আমাদের ফেসিয়াল নার্ভের কাজ, মুখমণ্ডলের যতগুলো আমাদের এক্সটার্নাল ইমপ্রেশন আছে, এক্সপ্রেশন আছে, সবই কিন্তু আমাদের এই কাজ হচ্ছে আমাদের ওই ফেসিয়াল নার্ভের। আরও কাজ আছে স্যার অ্যাপারেন্ট, অর্থাৎ আমাদের ভেতরে যে মুখমণ্ডল আছে, ভেতরে যে জীব আছে আমাদের, সেটারও কিন্তু কাজ আছে। অ্যাপারেন্ট মানে ভেতরের আভ্যন্তরীণ কাজ। টেস্ট সেন্সেশন ফ্রম দ্য অ্যান্টেরিয়র 2/3 অফ দ্য টাং। ফলে আমাদের যে জিহ্বা আছে, জিহ্বের যে সামনের দিকের 2/3 পোর্শন কি করছে, এই আমাদের ফেসিয়াল নার্ভটাকে হচ্ছে সাপ্লাই হচ্ছে। এই ফেসিয়াল নার্ভ টাঙের মাধ্যমে আমরা কি করি,
যে স্বাদ, টক ঝাল মিষ্টি আমরা যে স্বাদ গ্রহণ করছি সেটা কিন্তু আমরা ওই ফেসিয়াল নার্ভের মাধ্যমে বুঝতে পারছি। সেন্ড দেম দ্য gustatory portion of the solitary nucleus. The facial nerve also supply the small amount of the apparent innervation to the oropharynx below the palatine tonsil. আরো কি করছে আমাদের অরোফ্যারিংস ভেতরে যে আমাদের আছে অরোফ্যারিংস সেখানে আমাদের সাপ্লাই হচ্ছে, এবং প্যালেন্টাইন উপরে যে তালুটা আছে প্যালাটাইন টনসিল সেখানেও কিন্তু এই আমাদের অভ্যন্তরীণ মাধ্যমে ভেতরের কাজগুলো কিন্তু করছে আমাদের এই ফেসিয়াল নার্ভ। There are a small amount of cutaneous sensation carried by the nerve intermedius from the skin amount of the auricle, অর্থাৎ আমাদের যে কানের যে ইয়ে আছে ইয়ারলোব, কানের লুতু, সেখানেও কিন্তু আমাদের এই ফেসিয়াল নার্ভ কিন্তু সাধারণ ইয়ে হচ্ছে, কিছু সামান্য পরিমাণের সাপ্লাই হচ্ছে, সেটার মাধ্যমে আমাদের কিছু সেন্সেশন কিন্তু আমরা বুঝতে পারছি। এ হচ্ছে স্যার আমাদের ফেসিয়াল নার্ভের অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি তখন আলোচনা করলাম। এবার আসি আমাদের ফেসিয়াল নার্ভ কারা বেশি এফেক্টেড হচ্ছে, ফেসিয়াল পালসি কারা বেশি এফেক্টেড হচ্ছে, এটা নিয়ে আলোচনা করব। এতক্ষণ বললাম আমি ফেসিয়াল পালসি কি, ফেসিয়াল পালসি যে ফেসিয়াল নার্ভের অ্যানাটমি এবং ফিজিওলজি এতক্ষণ আলোচনা করলাম, অ্যানাটমি ফিজিওলজি নিয়ে। বেলস পালসি কারা এফেক্টেড হচ্ছে, who does Bell's palsy affected? Bell's palsy most often happen the people between, এটা কিন্তু স্যার ছোট থেকে সমস্ত বাচ্চারই হয়, তবে বেশি দেখতে পাওয়া যায় 15 থেকে 60 বছর বয়সের বেশি দেখতে পাওয়া যায়। মেল ফিমেল সমানই ইকুয়ালি সমান দেখতে পাওয়া যায়, তবে যাদের প্রেগনেন্ট ওম্যান তাদের কিন্তু এটা বেশি দেখতে পাওয়া যায়, বিশেষ করে ফার্স্ট 3 মাস এবং লাস্ট 3 মাসে এই বেশি দেখতে পাওয়া যায়। আরও কাদের বেশি দেখতে পাওয়া যায়, যাদের একটু দিয়ে ঠান্ডা লেগে যায়, রেসপিরেটরি ইনফেকশন হয়, তাদের এটা বেশি হয়। যাদের ডায়াবেটিস আছে তাদের বেশি হয়। আর কাদের বেশি হয়, অটো ইমিউনিটি ডিজিজ। অটো ইমিউনিটি ডিজিজটা আন্ডারে অনেকগুলো ডিজিজ আছে, সেগুলো একটু আমরা আলোচনা করব। সেগুলো কি, অটো ইমিউনিটি ডিজিজ হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, বাত যেমন আমাদের সোরিয়াসিস অর্থাৎ সোরিয়াটিক আর্থ্রাইটিস, মাল্টিপল স্ক্লেরোসিস, যখন আমাদের ঘাড়ে কিংবা লম্বা ঘাড়ে যে ইয়েগুলো হয় কি বলবো স্পাইনাল যে সার্ভাইকাল স্পাইনাল যেগুলো আছে সেগুলো ক্ষয় হয়ে গেলে অনেকটা যদি ক্ষয় হয়ে যায়, স্ক্লেরোসিস হয়ে যায়, মাল্টিপল স্ক্লেরোসিস। তারপরে হচ্ছে আমাদের সিস্টেমিক লিপাস এরিথেমেটাস যেটাকে বলা হয় এসএলই, সেগুলো হলে ইনফ্লামেটরি বায়োল ডিজিজ, অ্যাডিসন ডিজিজ, গ্রেভ ডিজিজ, সিজন গ্রিন সিন্ড্রোম, হ্যাশিমোটোর থাইরয়েডিস, মাইস্থেনিয়া গ্রেভিস, অটোইমিউন ভাস্কুলাইটিস, পার্নিসিয়াস এনিমিয়া, সেলিয়াক ডিজিজ। এগুলো ডিজিজ হচ্ছে আমাদের অটোইমিউন ডিজিজ। পরে হয়তো ইনশাল্লাহ হয়তো এইগুলো নিয়ে আলোচনা করব। তো যদি অটোইমিউন ডিজিজ হয় সেক্ষেত্রেও আমাদের বেলস পালসি হতে পারে। কোল্ড সোর অর্থাৎ ঠান্ডা লেগে ক্ষত হয়ে গেলে যদি গালের ভেতরে, সেখানে আমাদের বেলস পালসি হতে পারে। হাই ব্লাড প্রেশার, যদি প্রেশার ইনক্রিজ করে যায় তখনও হয়। ডায়াবেটিস এবং হাই প্রেশারের জন্য এগুলো বেশি হয়। এই প্রথমে প্রাইমারি স্টেজে কিন্তু এই বেলস পালসি হয়, দেন তখন আমাদের বেশি মেজর কিছু হলে তখন আমাদের কিন্তু এক্সট্রিমিটিগুলো প্যারালাইসিস হয়। কিন্তু ফার্স্ট স্টেজে কিন্তু বেলস পালসি হয় আর যদি এক্সেস পরিমাণে আমাদের ডায়াবেটিস কিংবা হাই প্রেশার থাকে। মনোনিউক্লিওসিস, সিংলেস, এই সব ডিজিজের জন্য যারা ভুক্তভোগী তাদের কিন্তু প্রথমে কিন্তু আমাদের বেলস পালসি হয়। এই সব লোকগুলো যারা ভুক্তভোগী বেশি তাদের কিন্তু বেলস পালসিটা বেশি এফেক্টেড হয়। এবার স্যার বলি কারণ। কারণ হচ্ছে আমাদের মোস্ট অফ দ্য ডক্টর বিলিভ দ্যাট ডিউ টু ড্যামেজ অফ দ্য ফেসিয়াল নার্ভ, আমাদের যদি ফেসিয়াল নার্ভটা ড্যামেজ হয় অর্থাৎ
ফুলে যায়, ইনফ্লামেশন হয়ে যায়, তখন কিন্তু মোস্ট অফ দ্য ডাক্তাররা বিশ্বাস করে গিয়ে এটার কারণে আমাদের বেলস পালসিটা হচ্ছে। এটা সাধারণত কি হয়, ভাইরাল ইনফেকশন। ভাইরাল ইনফেকশনটা ডেভেলপ হওয়ার জন্য বেলস পালসিটা এটা হচ্ছে আমাদের। বেশিরভাগই আমাদের কি দেখতে পাওয়া যায়, হারপেস সিমপ্লেক্স ভাইরাস যেটা আছে, সব থেকে মোস্ট কমন কজ হচ্ছে আমাদের এই হারপেস সিমপ্লেক্স ভাইরাস, যেটা আমাদের বলা হয় কোল্ড, অর্থাৎ ঠান্ডা লেগে বিশেষ করে বাচ্চাদের হারপেস সিমপ্লেক্স ভাইরাসের জন্য বেশি হয়। ঠান্ডা লেগে আমরা বলি কি ডাক্তারবাবু কেন এটা হয়েছে, তখন বলি ঠান্ডা লেগে এটা আপনার হয়েছে। সব থেকে মোস্ট কমন কজ হচ্ছে আমাদের ঠান্ডা লাগা, অর্থাৎ হারপেস সিমপ্লেক্স ভাইরাসের কারণে এই বেলস পালসিটা বেশি হয়, বিশেষ করে বাচ্চাদের। আর কাদের হয়, অ্যাডেনো ভাইরাস অর্থাৎ রেসপিরেটরি কন্ডিশন যদি জন্য অ্যাডেনো ভাইরাসের জন্য এই বেলস পালসি বেশি হয়। আর কক্সেক্সি ভাইরাস, হ্যান্ড ফুট যে মাউথ যে ডিজিজগুলো যাদের হয়, তাদের এই ভাইরাসটার নাম হচ্ছে কক্সেক্সি ভাইরাস, তাদের ক্ষেত্রে বেলস পালসি হবে। সাইটোমেগালো ভাইরাস যদি এফেক্টেড হয় তাহলে আমাদের বেলস পালসি হবে। এপস্টেন বায়ার অর্থাৎ ইনফেকশন অফ দ্য মনোনিউক্লিওসিস, তাদের ক্ষেত্রে এটা হয়। হারপেস জস্টার যদি চিকেন পক্স সিকনেস ডিজিজ হয়, সেক্ষেত্রে হারপেস জস্টার যদি আমাদের ভাইরাস এফেক্টেড হয় তার ক্ষেত্রে হয়। ইনফ্লুয়েঞ্জা, মামস, রুবেলা এগুলো ভাইরাসের জন্য কিন্তু আমাদের বেলস পালসি হয়। এই সব কারণে কিন্তু বেলস পালসি হয়ে থাকে। তবে সব থেকে মোস্ট কমন কজ হচ্ছে আমাদের ঠান্ডা লাগা, অর্থাৎ ছোট বাচ্চাদের বিশেষ করে যদি হয় হারপেস সিমপ্লেক্স ভাইরাসের কারণে এই বেলস পালসি বেশি হয়। বেলস পালসির সিমটমসগুলো আমরা কি কি পাবো দেখতে। সিমটমস বেলস পালসি কাম সাডেনলি, এটা কিন্তু খুব আজকে ভালো আছে, হঠাৎ করে কি হচ্ছে আর মুখটা বেঁকে গেছে। once they happen they get worse over the next 48 ঘন্টা থেকে 72 ঘন্টা, অর্থাৎ যেদিন এফেক্টেড হয় তার থেকে 2-3 দিন কিন্তু আপনার এই রোগটা প্রথমে বাড়তেই থাকে। অর্থাৎ এটা যদি আপনার কাছে যেদিন হয়েছে সেদিনে যদি আপনার কাছে কোনো রোগী বেলস পালসি নিয়ে আসে, রোগীকে বোঝাতে হবে ভালো করে, দেখুন আমি ওষুধ দিলাম, প্রথম একটু হয়তো বাড়তে পারে, 2-1 দিন প্রথমে বাড়তে পারে, তারপরে দেন আপনার গ্র্যাজুয়ালি আস্তে আস্তে ওষুধের মাধ্যমে ইনশাল্লাহ টোটালি আপনি ভালো হয়ে যাবেন। কিন্তু রোগটার ক্যারেক্টারই হচ্ছে প্রথম 2-3 দিন কিন্তু বাড়ে, রোগটার ক্যারেক্টারই হচ্ছে প্রথম 2-3 দিন বাড়ে, দেন তারপরে কি হবে আস্তে 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 সে টোটালি ভালো হয়ে যাবে। তো এটা সাডেন হয়, তারপরে গ্র্যাজুয়ালি 2-3 দিন বাড়ে। মোস্ট নোটিসেবল সাইন অফ উইকনেস, তারপরে কি হবে আমাদের যে এটা ডান দিকে যে আমাদের ফেসটা এটা দেখতে পাচ্ছেন পিকচারটা, কোন সাইডটা প্যারালাইসিস হচ্ছে বলুন তো এনিওয়ান? স্যার শুনছেন? জি স্যার, আবার বলেন কথাটা স্যার। এই যে ফেসটা দেখতে পাচ্ছেন পিকচারটা, তো কোন সাইডটা প্যারালাইসিস হয়েছে বলুন তো? প্যারালাইসড বাম সাইড স্যার, বাম সাইডটা, এই জন্য বাম পাশের পেশিটা কাজ করতেছে না, ডান পাশে এটা হয়েছে স্যার। যেদিকে প্যারালাইসিস হয় তার অপোজিট, তার উল্টা দিকটা হলো সাধারণত পেকে যায় স্যার। না স্যার, যেদিকটা প্যারালাইসিস হয়েছে সেদিকটা তো অবশ হয়ে গেছে, নার্ভ কাজ করছে না, ফেল আছে, ফলে মুভমেন্ট করতে পারছে না। যেদিকটা মুখটা টানতে পারছে তার মানে ও ওইটা কাজ করছে, আর এদিকটা টানতে পারছে না মানে ঝুলে গেছে। তার মানে এই যে পিকচারটা দেখতে পাচ্ছেন তার ডান সাইডে সে তার ভালো আছে, বাম সাইডটা প্যারালাইসিস হয়েছে। এটাই বলছি স্যার। বুঝতে পারলেন? জি, যে সাইডটা মানে প্যারালাইসিস, যে সাইডটা প্যারালাইজ হয়েছে সেই সাইডটা মানে ঝুলে গেছে, অবশ হয়ে গেছে, নামনেস হয়ে গেছে, মানে মুভমেন্ট করতে পারছে না, একদম অকেজো হয়ে গেছে নার্ভটা, ফেসিয়াল নার্ভ। আর যে সাইডটা ভালো আছে সেটা মুভমেন্ট করতে পারছে, তার মানে চোখ বন্ধ করতে পারবে, চোখ খুলতে পারবে, গালটা মানে ইয়ে করতে পারবে, টানতে পারবে। তো এটা যে পিকচারটা দেখছেন সেটা হচ্ছে বাম দিকটা তার ভালো আছে, ডান দিকটা প্যারালাইসিস হয়ে আছে। এই যে পিকচারটা দেখছেন স্যার। জি জি জি, বোঝাতে পারলাম স্যার? জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে স্যার, তাহলে আমরা আগে বাড়ি।
তা প্রথমে কি হবে, আমাদের এই যে সাইডটা প্যারালাইসিস হবে সেই সাইডটা আমাদের কি হবে, অবস অর্থাৎ উইকনেস থাকবে, আমাদের দুর্বল হয়ে যাবে, ঝুলে যাবে। অ্যাফেক্টেড সাইড কোন সাইডটা হবে, যে সাইডটা আমাদের প্যারালাইসিস হয়েছে, চোখ বন্ধ করতে পারবে না, চোখটা কেন কি যে নিচের যে লিপটা আছে সেটা উঠছে না, মানে অবশ হয়ে গেছে, মুভমেন্ট করতে পারছে না। বুঝতে পারছেন স্যার? ফলে সে যদি হাসে তাহলে কি হবে, যেদিকটা ভালো আছে সেদিকটা টানতে পারছে, যেদিকটা ভালো নাই সেদিকটা কি হচ্ছে, ওর কোনো কাজ করছে না, অর্থাৎ তার ওই সাইডটা কমপ্লিট প্যারালাইজড হয়ে গেছে, উইকনেস হয়ে গেছে। তো উইকনেস হয়ে গেলে কি হবে, সে ঝুলে যাবে, ওই মাংস ফেসিয়াল মাসল। জি ঠিক আছে স্যার, উইকনেস হয়ে গেলে আমাদের কি হবে, ফেসিয়াল মাসলটা ঝুলে যাবে, মানে দুর্বল হয়ে যাবে। আর কি হবে, আমাদের আমাদের যে আছে ম্যান্ডিবুলার যে জ, সেগুলোতে কি হবে, ব্যথা করবে। আর ফেসিয়াল নার্ভ যেখানে যেখানে সাপ্লাই হচ্ছে সেগুলোতে কি হবে, ব্যথা হবে। যেগুলো 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 রুট চ্যানেল বললাম, টেম্পোরাল বোন, ম্যাক্সিলারি বোন, ম্যান্ডিবুল, আমাদের চিন এবং এই যে আমাদের ম্যান্ডিবুল, এখানে আমাদের কি হচ্ছে, ফেসিয়াল নার্ভ সাপ্লাই হচ্ছে। তারপরে আমাদের কি জাইগোমেট্রিক এরিয়াতে আমাদের সাপ্লাই হচ্ছে, আমাদের বাক্কাল এরিয়াতে আমাদের সাপ্লাই হচ্ছে, টানে আমাদের সাপ্লাই হচ্ছে, আমাদের যে ম্যান্ডিবুল সেখানে আমাদের সাপ্লাই হচ্ছে। তাহলে এই জায়গাগুলো আমাদের কি ব্যথা হবে। আর খাবারগুলো আমরা যদি খাই সে মুভমেন্ট করতে পারবে না, তার মানে খাবার খেতে পারবে না, কথা বলতে অসুবিধা হবে, মুখ দিয়ে সালাইভা পড়বে, মাথা ব্যথা হবে, টেস্ট পাবে না, যেহেতু ওর টাং কি হচ্ছে, কাজ করছে না, টেস্ট পাবে না। তারপরে কি হবে, চোখ দিয়ে জল পড়বে, যেহেতু টিয়ার আমাদের চোখেও সাপ্লাই হচ্ছে, চোখ দিয়ে কি করবে, চোখ দিয়ে জল পড়বে। কেন, চোখটা বন্ধ হবে না, চোখে দিয়ে বাতাস টাতাস ঢুকছে, যার জন্য চোখ দিয়ে জল পড়বে, এই সবগুলো থাকে। আর হেয়ারিং, কানেও কিছু আমাদের কিন্তু শুনতে অসুবিধা হয়, হেয়ারিং মানে একটা সুষম বমু এইসব একটা আওয়াজ শুনতে পাবে। আর কি হয়, মোর সেন্সিটিভ সাউন্ড অন দ্য এফেক্টেড সাইড। তারপরে কি হবে, যে সাইডটা এফেক্টেড আছে সেটা কি হবে, একটা খুব বেশি ধরনের আওয়াজ শুনতে হবে। আর হার্ড টু টক, অর্থাৎ জোরে সে আওয়াজ কথা বলবে। হ্যাভিং টু ট্রাভেল ইটিং অ্যান্ড ড্রিঙ্কিং, তারপরে কি হবে, খেতে তার খুব অসুবিধা হবে, এবং জলপান করতেও, পানি খেতেও তার অসুবিধা হবে, যেহেতু জিভটা কোনো কাজ করছে না। এইগুলো থাকবে তার সিমটমস। এবার মেন আমরা যেটা দেখাচ্ছি, এগুলো হচ্ছে আমাদের মেন। ইনএবিলিটি টু ব্রো আপ, তার চোখের যে ভ্রূণ আছে সেগুলো নিচের পাতলা তুলতে পারবে না, আইলিডটা কি হবে, ঝুলে যাবে, ক্যান নট ক্লোজ, চোখটা সে বন্ধ করতে পারবে না। আমাদের গালগুলো কি হবে, তার মুভমেন্ট, যে মাসল মুভমেন্ট আছে সেগুলো আমাদের করতে পারবে না, আমাদের হাসতে পারবে না, মুখগুলো বেঁকে যাবে। এগুলো হচ্ছে আমাদের বেলস পালসির মেন সিমটমস। এইগুলো সিমটমগুলো থাকলে আমরা ডায়াগনোসিস করে ফেলবো দ্যাট কেস ইজ বেলস পালসি। বেলস পালসি ডায়াগনোসিস, তো এটা নিজেরাই আপনারা ডায়াগনোসিস করতে পারবেন। আমি স্যার এমনিতে তো ভিডিও অন করি না, তবে দেখানোর সাথে ভিডিও অন করছি, তাহলে আপনারাও ওইভাবে টেস্ট করতে পারবেন দ্যাট কেস ইজ বেলস পালসি। স্যার আমাকে দেখতে পাচ্ছেন? আপনাকে দেখতে পাচ্ছি স্যার। তো স্যার যখন বেলস পালসি আসবে, যখন ওকে বলবেন মুখটা হা করো, তো যখন হা করবে, তো যে সাইডটা প্যারালাইসিস আছে সে সাইডটাতে সে তার মুখটা তার মানে ভালো সাইডটা তার বেঁকে যাবে। আর যে সাইডটা মানে ধরেন আমার এই সাইডটা প্যারালাইসিস হয়েছে, তো মানে আমার এটা কাজ করছে না, এইভাবে হয়ে যাবে। তাকে বলবেন কি মুখটা ফুলাও, এভাবে করতে বলবেন, পারবে না, যে স্যার কি করবে, তার বাতাসগুলো বেড়ে যাবে, জি জি এভাবে। তার মানে এটা দিয়ে খুব বাতাসগুলো বেরোতে পারবে, বেড়ে যাবে, পেশিগুলো কাজ করছে না, তার মানে পেশিগুলো কাজ করছে। তাকে বলবে চোখটা বন্ধ করো, তার কি করবে, সে চোখ বন্ধ করলে তার চোখটা ওপেন থাকবে, অর্থাৎ যে লোয়ার লিড যেটা আছে সেটা কি হচ্ছে, তুলতে পারছে না। তাহলে কি তার যে সাইডটা মানে প্যারালাইসিস আছে, যে লোয়ার লিডটা তুলতে পারছে না, তার মানে অবশ হয়ে গেছে। তো এরকম করে আপনারা নিজে থেকে ডায়াগনোসিস করতে পারবেন যে তার
ফেসিয়াল প্যারালাইসিস হয়েছে, এটা হচ্ছে ডাক্তারের টেস্ট করতে পারবে। দেয়ার ইজ নো ল্যাব টেস্ট ফর বেলস পালসি, কোনো ল্যাবরেটরি সেরকম টেস্ট নেই, ডাক্তাররা নিজেরাই এটা টেস্ট করে বুঝতে পারবে যে এটা হচ্ছে আমাদের বেলস পালসি। তবে যদি আমরা মুখের যে মাসল টোনগুলো আছে সেই মাসল টোনগুলো ঠিক আছে কিনা সেটা যদি টেস্ট করেন, তো টেস্টের নাম লিখবেন ইএমজি ফেস। ইএমজি ফেস যদি করেন তাহলে মাসল যে টোনোসিটি আছে সেগুলো কিন্তু বুঝতে পারবেন, ওটাকে বলা হয় ইএমজি, ইলেকট্রোমাইলোগ্রাফি। ইলেকট্রোমাইলোগ্রাফি টেস্ট একটা আছে, সেটা যদি লিখেন তাহলে কিন্তু ওরা করে দেবে। আরেকটা আছে আমাদের ইমেজ, যেটা এমআরআই কিংবা সিটি স্ক্যান যদি ব্রেন করেন তাহলে আমরা কিন্তু ডায়াগনোসিস করতে পারবো কি তার কোনো ব্রেন টিউমার আছে কিনা। যদি ব্রেন টিউমার হয় তাহলে আমাদের যে রুট চ্যানেল যেখানে হচ্ছে আমাদের যে অরিজিন আমাদের ফেস আমাদের ফেসিয়াল নার্ভ যেখানে অরিজিন আছে সেখানে যদি কোনো টিউমার হয় সেখানে তার নিউরাল কম্প্রেশন হচ্ছে, সেটা মাধ্যমে কিন্তু আমরা ডায়াগনোসিস করতে পারবো কি এই কারণে আমার হয়েছে। তো এমআরআই কিংবা সিটি স্ক্যান আমরা করতে পারি, কিংবা কোনো যদি ছোট ধরনের কোনো হেমারেজ কিংবা সেরকম কিছু যদি হয়, কিংবা কোনো আঘাত লেগে বনি ফ্র্যাকচার যদি হয় সেটাও কিন্তু আমরা এমআরআই কিংবা সিটি স্ক্যান ব্রেনের মাধ্যমে আমরা জানতে পারবো। আর যদি আমরা করি ব্লাড টেস্ট বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে তাদের যদি আমরা ব্লাড টেস্ট করি সেক্ষেত্রেও আমরা ডায়াবেটিসের আপনার হয়তো ডায়াবেটিসের কারণে যদি হয় বেলস পালসি হয় সেখানে আমরা বলতে পারবো, কিংবা কোনো ইনফেকশনের মাধ্যমে যদি হয় সেখানেও আমরা কিন্তু টেস্ট করতে পারবো। তবে বেলস পালসি কিন্তু আমরা নিজেরাই ডায়াগনোসিস করতে পারবো, বাকিগুলো আরও ফাইন আউট করার জন্য এই টেস্টগুলো আমাদের কিন্তু আছে। ইএমজি, এমআরআই, সিটি স্ক্যান ব্রেন, কিংবা আমাদের ডায়াবেটিস যদি লোকদের যদি হয় তাহলে আমরা কতটা সুগার আছে, কেন সুগারটাও আমাদেরকে কন্ট্রোল করতে হবে, তারপরে হয়তো আমরা বেলস পালসি মেডিসিন দেবো। এবার আসি স্যার এটা তো স্যার বললাম বেলস পালসি ডায়াগনোসিস। এবার আসি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। আমরা এই রোগটাকে আর কোন রোগের সঙ্গে আমরা ডিফারেন্স করব, তো এগুলো যদিও দরকার নেই আমাদের খুব একটা, তবু একটু বলি। যেমন লাইম ডিজিজ আছে, র্যামসে হান্ট সিন্ড্রোম আছে, সার্কোইডোসিস আছে, গুলেন বেয়ার সিন্ড্রোম আছে, লেপ্রোসি আছে, ডায়াবেটিস, সিজন গ্রিন সিন্ড্রোম, মাইলয়েডোসিস, মেলকারসন রেসিডেন্সিয়াল সিন্ড্রোম, এগুলো একটু একটু করে বলে যাচ্ছি পরে একটু করে জাস্ট। অ্যাকোস্টিক নিগ্রোমা, মাল্টিপল স্ক্লেরোসিস, মিডল ইয়ার ইনফেকশন, কানের যদি ইনফেকশন হয়, ক্যারোটিড বডি টিউমার যদি হয়, কোলেস্টিওমা টিউমার যদি থাকে সেক্ষেত্রে কিন্তু এই রোগের ফেসিয়াল নার্ভের সঙ্গে আমাদের ওই বেলস পালসির সঙ্গে আমরা ডিফারেন্সিয়াল করতে পারি। এই ডিজিজগুলো কি স্যার একটু বলবো না এগিয়ে যাব? এগুলো আছে যেমন লাইম ডিজিজটা কি জিনিস, লাইম ডিজিজটা আমাদের এদিকে হয় না, ইউনাইটেড স্টেটে বেশি হয়। এটা একটা আমাদের যে ইয়ে আছে এই যে যেটা বলে গানি পোকা যেরকম হয় না ওরকম ধরনের একটা পোকা, সেরকম যদি গালে যদি এরকম কামড় দেই, রোগ পোকাটার নাম হচ্ছে ডার্লিয়ান বার্লোফি। এই পোকাটা যদি কাটে আমাদের মানে বিশেষ করে মানে স্কিনে কিংবা বিশেষ করে গালে, তবে ধরনের এই ধরনের একটা ইনফেকশন হবে। ইনফেকশন হওয়ার পরে কি হবে, জ্বর হবে, ফেসিয়াল প্যারালাইসিস হবে, আর প্রচন্ড ব্যথা হবে। এটাকে বলা হয় লাইম ডিজিজ। তারপরে কি বলা হয় র্যামসে হান্ট সিন্ড্রোম। র্যামসে হান্ট সিন্ড্রোমটাও কি একটা আমাদের র্যামসে হান্ট একজন সায়েন্টিস্ট, উনি প্রথমে এই সিন্ড্রোমটাকে আবিষ্কার করেছিলেন। ওনার নাম অনুসারে এটা হয়েছে র্যামসে হান্ট সিন্ড্রোম। এটা একটা আমাদের ফেসিয়াল প্যারালাইসিস হয় আর কানে খুব শুনতে অসুবিধা হয়। র্যামসে হান্ট সিন্ড্রোমটা একটা হচ্ছে চিকেন পক্স যে আমাদের আছে আর সের ভাইরাস থেকে এই রোগটা বেশি হয়। আর ঠিক মতন যদি এর চিকিৎসা যদি ঠিক মতন না হয় তাহলে এটা আরও বেশি বড় ধরনের হয়। আর এটা কি হয়, একটা পার্মানেন্টলি মুখটা প্যারালাইসিস এবং কানে শুনতে পায় না, তখন এটাকে বলা হয় র্যামসে হান্ট সিন্ড্রোম। এটা কিন্তু ঠিক মতন যদি চিকিৎসা না হয় কমপ্লিটলি এটা থেকেই যায়, একটা কানের বধিরতা এবং মুখের প্যারালাইসিস একটা কিন্তু পার্মানেন্টলি থেকেই যায়। এটা হচ্ছে আমাদের র্যামসে হান্ট সিন্ড্রোম। এবার বলি সার্কোইডোসিস। সার্কোইডোসিসটা কি? সার্কোইডোসিসটা একটা ছোট ছোট টিউমার
সেটা হতে পারে গালের হয়তো ছোট ছোট ধরনের কোনো যদি টিউমার হয়, ইনফ্লামেশন হয়ে যায়, এটা বডির যে কোনো পার্টে হতে পারে, তবে বিশেষ করে এটা কোথায় হয়, আমাদের লাংস কিংবা লিফ নোডগুলোতে বেশি হয়, আর স্কিনেও হতে পারে কিংবা চোখে হতে পারে, হার্টেও হতে পারে, আদার্স অর্গানেও হতে পারে, ছোট ছোট যখন টিউমার হয়ে যায় স্কিনে কিংবা লাংসে, তো সেটা হচ্ছে সার্কোইডোসিস। তবে বিশেষ করে হয় লিম্ফ নোড এবং লাংসে, এটা বেশি দেখতে পাওয়া যায় সার্কোইডোসিসটা। গুলেনবিয়ার সিনড্রোম, গুলেনবিয়ার সিনড্রোমটা একটা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার। এটা একটা বডি ইমিউনিটি সিস্টেম যে আছে, আমাদের বডি ইমিউনিটি সিস্টেমের যেগুলো বিশেষ করে পেরিফেরাল যে নার্ভ আছে, আউট অফ ব্রেন ওয়ান স্পাইনাল কর্ড, আমাদের যে ব্রেন এবং স্পাইনাল যে কর্ড আছে, ব্রেন এবং স্পাইনাল সব থেকে আমাদের যে বড় বড় নার্ভ, সেখানে বেশি সাপ্লাই হয়। তো ওইটা বাদ দিয়ে যেখানে আমাদের পেরিফেরি অর্থাৎ এক্সট্রিমিটি, যেগুলো যে খুব আউটার সিস্টেমে যে আমাদের পেরিফেরি নার্ভগুলো আছে, সেগুলো কি হয়ে যায়, আবাস হয়ে যায়, প্যারালাইসিস হয়ে যায়। হয়তো বাচ্চা খেলাধুলা করছে, হঠাৎ করে কোনো একটা হাত উঠছে না, কিংবা হঠাৎ করে একটা পা, বাচ্চা খেলাধুলা করে রাতে ঘুমিয়েছে, সকালে উঠছে তো উঠতে আর পারছে না, কি পাটা টানতে আর পারছে না। তো এরই ধরনের যদি সিমটমস দেখতে পাওয়া যায়, এটাকে বলা হয় গুলেনবিয়ার সিনড্রোম। গুলেনবিয়ার সিনড্রোম। তো পেরিফেরাল যে নার্ভগুলো আছে সেগুলো যদি প্যারালাইজ হয়, সেটাকে বলা হয় গুলেনবিয়ার সিনড্রোম। সাডেন এটাও হয়, কিন্তু এর সঙ্গে মানে বেলস পালসের সঙ্গে তুলনা করা যায়। মাইলোইডোসিস, মাইলোইডোসিসটা কি জিনিস? মাইলোইডোসিস একটা গ্রুপ অফ ডিজিজ, অ্যাবনর্মাল প্রোটিন, মানে যেটা মাইলয়েড যে ফাইব্রিলগুলো আছে, বিল্ড আপ কি করছে টিস্যু। Several type of the variant symptoms. Sinus symptoms include the diarrhea, weight loss, feeling tired, enlargement of the tongue, bleeding, numbness, feeling of the feeling faint with standing, ঠিক মতন দাঁড়াতে পারবে না, sweating of the leg, আর পায়ে কি হবে, প্রচন্ড ঘাম হবে, enlargement of the spleen, এগুলো থাকবে আমাদের মাইলোইডোসিস যদি হয়। তার মানে এখানেও কিন্তু আমাদের একটা নামনেস আছে, উইকনেস আছে, দুর্বল আছে, প্যারালাইসিস আছে, এই জন্য বলা হয় মাইলোইডোসিস। আরও কয়েকটা আছে, তার তো আর বলছি না। এবার আসি প্রগনোসিস। প্রগনোসিস ইজ ভেরি গুড। যদি আমরা ট্রিটমেন্ট নাও করি, উইদাউট ট্রিটমেন্টও কিন্তু এটা কিন্তু ভালো হয়ে যায় অনেক সময়। আমাদের বেলস পালসি 1982 সালে স্টাডি করে দেখা গেছে, when no treatment was available, কত পার্সেন্ট দেখা গেছে, কত পেশেন্ট, 1011টা পেশেন্টের মধ্যে দেখা গেছে 85টা বাচ্চা রিকভারি হয়ে গেছে, 85টা বেলস পালসি রিকভারি হয়ে গেছে 3 সপ্তাহের মধ্যে, আর 15% রিকভারি হয়ে গেছে, অটোমেটিক রিকভারি হয়ে গেছে 3 থেকে 6 মাসের মধ্যে। অর্থাৎ এটা আমাদের গুড প্রগনোসিস, ভালো হয়ে যায় অটোমেটিক অনেক সময়। Another study, the complete palsies disappear entirely, nearly always the course of the 1 month, অর্থাৎ 1 মাসের মধ্যে যদি চিকিৎসা করেন, ম্যাক্সিমাম সময় লাগে 42 days, অর্থাৎ 6 সপ্তাহ। 6 সপ্তাহের মধ্যে অটোমেটিক আমাদের এটা ভালো হয়ে যায় উইথ মেডিসিন। ফলে আমাদের সুবিধা, এই হোমিওপ্যাথি মেডিসিন যারা ডক্টর আমাদের কাছে আসলো, আমরা তাকে যদি বলে দিই কিনা আমার কাছে আপনাকে ম্যাক্সিমাম 2বার থেকে 3বার আসতে হবে, তারপরে টোটাল ভালো হয়ে যাবে, কেন এর প্রগনোসিস খুব গুড, ভালো হয়ে যায়। এবার আসি কমপ্লিকেশন। যদি ঠিকমতো চিকিৎসা না পারি, তাহলে কমপ্লিকেশন কী কী হতে পারে? কমপ্লিকেশন হচ্ছে ক্রনিক লস অফ টেস্ট, তার মানে স্বাদ পাবে না। ক্রনিক ফেসিয়াল স্পাজম, একটা যে আমাদের মুখমণ্ডল আছে, তাহলে একটা আমাদের স্পাজম হতে থাকবে, কিছুদিনের মতো হতে থাকবে। কর্নিয়াল ইনফেকশন, আমাদের চোখের যে আছে সেটাও একটা বারবার ইনফেকশন হতেই থাকবে। হ্যাঁ, আর একটা হচ্ছে ক্রোকোডাইল টিয়ার সিনড্রোম, অলসো কল্ড দ্য
গ্যাস্ট্রোল্যাকটাল রিফ্লেক্স, এগুলো একটা চোখের আমাদের ইয়ে প্রবলেম। এই সিমটমসগুলো দেখতে পাওয়া যায় যদি ঠিকমতো চিকিৎসা না হয়। তো তখন আমরা একটা চোখ দিয়ে সবসময় জল পড়তে থাকবে, যে ক্রোকোডাইল যে সিমটমগুলো হয়, চোখ দিয়ে সবসময় জল পড়তে থাকে। তারপরে স্লাইভারি গ্ল্যান্ড যা আছে সেখান থেকে একটা আমাদের স্লাইভেশন হতে থাকে। এই হচ্ছে আমাদের কমপ্লিকেশন। এবার আসি স্যার হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট। আমাদের হোমিওপ্যাথি ট্রিটমেন্টের খুব ভালো চিকিৎসা আছে। আমি বরাবরই বলে থাকি যে কোনো রোগের ক্ষেত্রে আমাদের যে কনস্টিটিউশনাল যে আমাদের যে সিস্টেম, সেটাই হচ্ছে একমাত্র সিস্টেম আমাদের। তেমনি আমাদের বেলস পলসির ক্ষেত্রেও কনস্টিটিউশনাল অ্যাপ্রোচ অ্যান্ড ফার্স্ট রেঞ্জ অফ মেডিসিন, হোমিওপ্যাথি মেডিসিন প্রেসক্রাইব কনস্টিটিউশনাল অ্যাপ্রোচ হুইচ এন্টায়ার হিস্ট্রি অফ পেশেন্ট। আমরা মানে পেশেন্টের আমরা কী করবো, প্রপার স্টেকিং করব, তার লাইফ সিচুয়েশন আমরা জিজ্ঞাসা করব, কারেন্ট স্ট্যাটাস হেলথ আমরা জিজ্ঞাসা করব, কীভাবে হয়েছে, কোথা থেকে আসছিল, ঠান্ডা লেগেছে কি না, সেইগুলো ভালো করে আমরা কেস হিস্ট্রি নেব। তারপরে আমরা প্রেসক্রিপশন করবো মেডিসিন। দ্য প্রসেস অফ নেচার বেসড অন দ্য ইমিউনিটি সিস্টেম, কোনো রোগ আছে কিনা সেটা আমরা ভালো করে জানবো। আর কিভাবে তাকে চলতে হবে এই কয়েকদিন সেটাও আমরা ভালো করে গাইডলাইন দিয়ে দেবো এইসব। তারপরে আমরা মেডিসিন দেব। এবার আসি স্যার বোরিক রেপার্টরিতে কিছু, যদি আমরা বোরিক রেপার্টরি খুলি তাহলে বোরিক রেপার্টরিতে যে ফেস চ্যাপ্টার আছে 745 পেজ নাম্বার, 745 পেজ নাম্বার, ওইখানে গিয়ে খুলে ফেস পাবেন। ফেসে গিয়ে মাসল ফেসিয়াল খুলবেন, তারপরে পেয়ে যাবেন বেলস পালসি। তাহলে আমাদের মেডিসিনগুলো যেগুলো আছে বোরিক রেপার্টরিতে সেগুলো হচ্ছে অ্যাকোনাইট হচ্ছে সেকেন্ড গ্রেড, অ্যালবুমিন, তারপরে হচ্ছে অ্যামোনফস সেকেন্ড গ্রেড, বেলেডোনা, ক্যালাডিয়াম সাল্ফ, ক্যালাডিয়াম সাল্ফ, কস্টিকাম সেকেন্ড গ্রেড, পকুলাস, কুরারি খুব স্যার ভালো মেডিসিন, আমি খুব ইউজ করি, বিশেষ করে যদি খুব ক্রনিক হয়ে যায়, তার সাথে যদি ডায়াবেটিস থাকে তো আমি খুব ইউজ করি, খুব ভালো রেজাল্ট পাই কুরারি। ডালকামারা আছে, ফর্মিকা রুফা আছে, জেলসেমিয়াম গ্রাফাইটিস, এগুলো হচ্ছে সেকেন্ড গ্রেড। যেগুলো স্যার ব্লু কালার সেগুলো হচ্ছে সেকেন্ড গ্রেড, আর কালো কালারগুলো হচ্ছে থার্ড গ্রেড। ক্যালি ক্লোরাইড, ক্যালি আয়োড, মার্কর, তারপরে হচ্ছে ফাইজিয়াল, হ্যাঁ, তারপরে হচ্ছে রাস্টক্স, রুটা, সেনেগ্রা, জিঙ্ক, প্যারেরিয়া। লেফট সাইডে যদি থাকে ক্যালাডিয়াম সাল্ফ আর হচ্ছে সেনেগাল, রাইট সাইডে যদি থাকে বেলোডোনা, কস্টিকাম। এটা হচ্ছে আমাদের বোরিক রেপার্টরি। এবার আছে কেন্ট রেপার্টরি চ্যাপ্টার হচ্ছে আমাদের কেন্ট রেপার্টরিতে চ্যাপ্টার খুলবেন ফেসে গিয়ে পেজ নাম্বার হচ্ছে আমাদের 390 পাতা। ওইখানে গিয়ে যাবেন আপনারা প্যারালাইসিস খুঁজবেন। তো ওইখানে এতগুলো কি বলবো, প্যারালাইসিস গিয়ে লাল আকারে দেখতে পাচ্ছেন আমাদের টপমোস্ট মেডিসিন কস্টিকাম। তো কস্টিকাম হচ্ছে আমাদের সব থেকে টপমোস্ট, ইয়ে হচ্ছে কস্টিকাম। তারপরে আমাদের আছে রাইট সাইড যদি হয় তাহলে আর্নিকা কস্টিকাম সেকেন্ড গ্রেড, ফসফরাস আছে আমাদের। লেফট সাইডে যদি হয় আমাদের কুরারি আছে এবং নাক্সভূমিকা আছে। আপনার বাতিং যদি হয় তাহলে আমাদের বাতিং ফর্ম যদি হয় তাহলে আমাদের গ্রাফাইটিস আছে। ঠান্ডা লেগে যদি হয় তাহলে ক্যাডমিয়াম আর কস্টিকাম, ডালকামার। সব থেকে টপমোস্ট গ্রেড মেডিসিন হচ্ছে আমাদের কস্টিকাম। কর্নিয়াল মাউথ ড্রপ অ্যান্ড সালাইভা রান যদি হয় তাহলে আমাদের অ্যাগারিকাস, অপিয়াম এবং জিঙ্কামেট আছে। ওয়ান সাইডেড যদি থাকে তাহলে ওয়ান সাইড তো হয়, এটা তো বলার কিছু নেই, তাহলে আছে আমাদের কস্টিকাম। পেন আফটার যদি হয় ক্যালিক্রোমিয়াম। রাইডিং ইন দ্য উইন্ড অর্থাৎ ঠান্ডা লেগে যদি হয় তাহলে হচ্ছে কস্টিকাম, ক্যাডমিয়াম সাল্ফ খুব ভালো মেডিসিন ফর বেলস পালসি। ইউরিন প্রফিউজ যদি থাকে তাহলে আমাদের ল্যামসাপাই প্রফিউজ, ইউরিন প্রফিউজ উইথ যদি থাকে তাহলে আমাদের অ্যালিয়াম সেফা। ওয়েট আফটার গেটিং কস্টিকাম, ঘুরে ফিরে আমাদের এই কস্টিকাম তো আসছে। আপার লিপে যদি হয় তাহলে ক্যাডমিয়াম, গ্রাফাইটিস। লোয়ার যদি থাকে লোয়ার জ তাহলে হচ্ছে আর্সেনিক, প্রকাশ হোয়াইডাস, ডালকামারা,
ম্যাক্সিমামিকা এসব আছে। ইভিনিংয়ে যদি হয় রানন করা ভালপাস, এটা সিনথেটিক্স রেপার্টরিতে আছে। এগুলো আর কি বলবো, দেখে নেবেন। থ্যাংক ইউ স্যার, সহজে আজকে হয়ে গেছে। আমাদের বেলস পালসি খুব হোমিওপ্যাথিতে আসে, সবাই জানে কি বেলস পালসি হোমিওপ্যাথিতেই ভালো হয়, ফলে ইনশাল্লাহ আশা করি